আমি প্রতিদিন রাত্রেই কোনো না কোনো ছবি দেখেই ঘুমাই। যে হয় সেটা সেটা যে কোনো মুভি হোক। সাউথ ইন্ডিয়ান ছবি হোক, বাংলাদেশী পুরাতন ছবি হোক, পাকিস্তানি ছবি হোক, অথবা ভারতীয় উত্তম সুচিত্রা, কিংবা যেকোনো বর্তমানের কোনো না কোনো ছবি মানে যে মুভি দেখেই। হোক, কোনো না কোনো মুভি হ্যাঁ, আপনি আমি প্রতিদিনই। প্রতিদিনই মুভি দেখি। মুভি এক্সেপশন যদি কোনো বিপদ-আপদ বা বাসায় কোনো শোকের ঘটনা না থাকে, তবে প্রতিদিন আমি দেখেই ঘুমাই। সেক্ষেত্রে মানে বর্তমান যুগে হয়তোবা আমার মতো লোক হয়তো আপনারা খুব কম পাবেন। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি ১ম যে আমার বাবা-মায়ের কোলে ছবি দেখছি, সেই ছবির কথাও আমার মনে আছে। এই ছবিটার নাম ছিল হলো 'পালঙ্ক'। এটা ৭৫-৭৬ সালের আচ্ছা। ছবি হবে, এবং এখানে ছিল আনোয়ার হোসেন, সন্ধ্যা রায়। আর আমি হলে যে ১ম ছবি দেখছি আমাদের গাইবান্ধায় নূপুর হলে, ১ম ছবি দেখছি আরকি নিজে জ্ঞান হওয়ার পর। সেই ছবিটার নাম হলো 'লাভ ইন সিঙ্গাপুর'। এটা আজিজুর রহমান পরিচালিত। এটা ববিতা মাহমুদ কলি। মাহমুদ কলির ভাই পরিচালক। আর টিভিতে আমি ১ম ছবি দেখছি সম্ভবত এটা হচ্ছে 'মনের মানুষ'। এটা হচ্ছে আলমগীর আর শাবানার। আর এমনিতে আমি হচ্ছে ভিসিআর এর ছবি যখন যেখানে চলছে সেইখানেও দেখছি। আর আমাদের বাসায় সেই ৭৫-৭৬ সাল থেকেই যেহেতু টিভি ছিল, সেহেতু আমাদের বাসাতেই আমরা এই ছবিগুলো দেখছি। আর আমি লেখাপড়ার ধরনটা আমার একটু অন্য। আমি আসলে সারাদিন ছবিই দেখতাম। সেই অর্থে আমি লেখাপড়া করতাম রাতের বেলা। সারা রাতে পড়তাম। আর দিনের বেলায় এইসব ছবি দেখতাম। অনেক ছবি আমি বারবারও দেখেছি। বিশেষ করে বেলাল আহমেদের পরিচালিত 'নয়নের আলো', 'আমার বুকের মধ্যেখানে মন যেখানে', এই আমার বাবার মুখে ১ম যেদিন শুনেছিলাম গান। এইরকম। তারপর 'ছুটির ঘন্টা', আজিজুর রহমান পরিচিত। একটা বাচ্চা স্কুলে বন্দী হয়, এটা 'আমাদের দেশটা স্বপ্নপুরী', 'সাথী মধ্যে ফুলকড়ি', এরকম অসংখ্য ছবি, এবং তার পরিচালকের নাম আমি বলতে পারবো। যেমন 'হায়রে মানুষ রঙিন ফানুষ', এটা হচ্ছে 'বড় ভালো লোক ছিল', মহিউদ্দিন পরিচালিত। এটা হচ্ছে 'দোস্ত দুশমন' ছবি। 'দোস্ত দুশমন' ছবির গান। এটা হচ্ছে শাবানা হলো। কোনটা? চুমকি চলেছে একা হ্যাঁ, পথে। 'চুমকি চলেছে একা পথে'। শাবানা আ একটা চালায় আরকি, ঘোড়ার গাড়ির মতো আরকি, টম গাড়ি বলে। আর পিছনে হচ্ছে এ ওয়াসিম গান গায়, 'চুমকি চলেছে একা পথে', সঙ্গী হতে। এটা 'দোস্ত দুশমন' ছবির গান। মূলত এটা কিন্তু ভারতীয় শোলে ছবিটার কপিরাইট আরকি। এখনকার ছবিও যে ঢালাওভাবে আমরা খারাপ বলবো তা না। এখনো কিন্তু বেশ কিছু ভালো ছবি হচ্ছে, ভালো পরিচালকের ছবি হচ্ছে। যেমন এখন তো সিনেমা হল নাই, সেহেতু বাসাতেই আমরা YouTube, Facebook এগুলোর মাধ্যমেই আসলে পুরাতন ছবিও দেখি। তো পুরাতন ছবির পাশাপাশি আমি বর্তমানেও কিছু ছবি দেখলাম। এগুলো ছবিও ভালো, খারাপ না। তবে আমাদের সে সময় বছরে হয়তো ৮০ টা বা ৮৬ টার মতো ছবি মুক্তি পেত। এর মধ্যে দেখা যেত ৮০ টাই অত্যন্ত জনপ্রিয়, এবং জনপ্রিয় ছবি। সবার মুখে, মুখে হুম, সেই হুম। গান, কাহিনীগুলো থাকতো। তবে আগেকার ছবিগুলো অনেক সুন্দর ছিল, যেটা হয়তো আপনারা এখনো কল্পনাও করতে পারেন না। বর্তমানটাকে দেখে অতীতটা আসলে বিবেচনা করা যায় না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসেছি গাইবান্ধায়। গাইবান্ধায় আজ আমি আমার সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি, যিনি সিনেমা শুধু দেখেন না, সিনেমার একজন অন্তঃপ্রাণ, সিনেমাকে অনুভব করেন, এবং যিনি তার এই জীবনে হয়তো ১০-১২ বছর বয়স থেকে আজ পর্যন্ত কোনো একটা দিন নাই যেদিন তিনি সিনেমা দেখেননি। তার সিনেমা ভাবনা, তার সিনেমা দেখা, এবং অনর্গল এক একটা ৭০ থেকে ৯০ দশকের বাংলা মুভি, হিন্দি মুভি সহ যে কোনো মুভির নাম উনি যা দেখেছেন উনি অনর্গল বলতে পারেন, পরিচালকের নাম সহ। আজ উনার মুখ থেকেই সিনেমা ভাবনা এবং সিনেমার অনুভূতি এবং সিনেমা সম্পর্কে, সিনেমার সমস্ত বিষয় সম্পর্কে ওনার সঙ্গে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। বাংলাদেশের বিশেষ করে ৭০ ও ৮০ দশক, ৯০ দশকের অনেক জনপ্রিয় ছবি ছিল, যেগুলো হয়তো এখনকার প্রজন্ম জানেই না। আমাদের যে একটা সোনালী ঐতিহ্য ছিল, সুনাম ছিল, যেটা আমরা অলরেডি হারাতে বসেছি। সেগুলো থেকে বেশ কিছু ছবির নাম একটু আমি সবার সাথে শেয়ার করতে চাই। 'সওদাগর', 'আবে হায়াত', 'দি রেইন', 'মা', 'চোর', 'নিষ্পাপ', 'অপেক্ষা',
তারপর স্বামী বাবা কেন চাকর, সাম্পানওয়ালা, কি যে করি, অলংকার, কাজ কাটা হীরা, হাসান তারেক, সেলিম জাভেদ, বারুদ, দোষ দুশ্মন, তারপর নদের চাঁদ, তারপর নয়নমণি, সন্ধি, সন্ধান, আবির্ভাব, আলিঙ্গন, তো এরকম আরো প্রচুর ছবির নাম আমি বলতে পারবো। বড় ভালো লোক ছিল, ছুটির ঘন্টা, পূর্ণিমা, ঘরে বাইরে, হালচাল, স্বপ্নের ঠিকানা, কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, কে তুমি, তারপর প্রাণ সজনী, তারপর নিষ্পাপ, আবে হায়াত, চন্দনদ্বীপের রাজকন্যা, জীবনধারা, লাঠিয়াল, তারপর রংবাজ, গুন্ডা, আমজাদ হোসেনের ছবিগুলা উল্লেখযোগ্য। আমজাদ হোসেনের ভাত দে, নয়নমণি, এগুলো খুব নাম করা ছবি ছিল। তারপর আমাদের দেশের জহিরুল ইসলাম, ওনার প্রাণ সজনী, তারপর রংবাজ, এই ছবিগুলা। তারপর দেওয়ান নজরুলের বারুদ, এরকম। তারপর দিলীপ বিশ্বাসের আপনার অপেক্ষা, চলচ্চিত্র পরিচালক ছিলেন। তারা পরবর্তীতে বাংলাদেশেরও ছিলেন, তার পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের ছিল। এর মধ্যে বিশেষ করে এহেতেশামের চকরি ছবি 2 বাংলায় হয়েছে। তারপর আবার পাকিস্তানেও হয়েছে, আমাদের দেশেও হয়েছে। তারপর আনারি ছবিটা হয়েছে, যার মধ্যে আমি বেশ কিছু পাকিস্তানি ছবির নায়ক নায়িকার নাম বলছি, তারা খুবই জনপ্রিয় ছিল। শবনম নাদিম খুব জনপ্রিয় জুটি ছিল, এই জুটি প্রায় 167 ছবির হিট ছিল। তারপর ওয়াহিদ রহমান, নকার একটা ছবি ছিল। তারপর ওয়াহিদুর রহমান, নীলো, রানী। পাকিস্তান আমলে যে 3জন 50-এর দশকে জনপ্রিয় নায়িকা ছিল, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল জেবার হাজবেন্ড মোহাম্মদ আলী। এরপর আমাদের দেশে শবনম, যিনি আম্মাজান খ্যাত ছবির নায়িকা, তিনি কিন্তু আমাদের দেশের তুলনায় পাকিস্তানে আরো অনেক বেশি জনপ্রিয় ছিল, কারণ উনি ওনার জীবনের শুরু থেকে ম্যাক্সিমাম টাইমে পাকিস্তানেই ছিল। শবনমকে আমরা 1, 2, 3 সারির মধ্যে ফেলতে পারি। তারপর নীলও ছিল, তারপর শহীদ আছে, এরকম অসংখ্য নায়ক নায়িকা আছে পাকিস্তানি ছবি, যদিও আমাদের দেশে খুব একটা প্রচলিত না, তবে এগুলো আমি দেখি আর কি। ইন্ডিয়ান ফিল্ম বাংলা হিন্দি সব মিলেই দেখছি আর কি। বিশেষ করে অমিতাভ, মিঠুন চক্রবর্তী, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, পুরাতন নায়িকাদের মধ্যে মমতাজ, নার্গিস, তাই এরা খুব জনপ্রিয় ছিল। আর মধুবালার ছবিও ভালো, বৈজয়ন্তীবালা, এদের ছবিও আমি দেখছি আর কি। এদিকে উত্তম সুচিত্রার ছবিও অনেক ছবি দেখছি, যখন যেটা পারছি আর কি। মানে এটা একটা দুটো করে বলা যায় হয়তো এই মুহূর্তে সম্ভব না, এরকম লিখতে ধরলে হয়তো শত শত ছবি আসবে। আর তবে আমি 1998 সালে সোনালী ব্যাংক পিএলসিতে অফিসার হিসেবে হওয়ার পরেও বেশ কিছুদিন ছবি দেখেছি। রিসেন্ট আসলে ছবিগুলো আমাকে সেইভাবে আকর্ষণ করে না। শাকিব খানের ছবিগুলো দেখছি, সেগুলো খারাপ না, ভালো। এর মধ্যে আমি যে সুড়ঙ্গ ছবিটা দেখলাম, বরবাদ দেখলাম, তাণ্ডব দেখলাম, ভালো। মানে একেবারে যে খারাপ ছবি হচ্ছে আমাদের দেশে সেটাও বলবো না। তবে আমাদের অন্যান্য দেশে যেমন তাদের ঐতিহ্যকে, তাদের পুরাতন, যেমন আমি যদি বাংলাদেশের কোনো পুরাতন ছবি কালেক্ট করতে যাই, দেখা যাবে যে অনেক কিছুই নাই। আবার আপনি যদি 50 সালে কোনো ইন্ডিয়ান ছবি দেখবেন, ঝকঝকে প্রিন্ট সহ পাবেন, তাদের সংরক্ষণ ব্যবস্থাটা অত্যন্ত উন্নত। আর আমাদের দেশে এমন অনেক ছবি আছে যেগুলো আপনি খুঁজলেও পাবেন না, যেমন অনেক জনপ্রিয় ছবি আছে, আসামি হাজির, এরকম অনেক পুরাতন আমাদের দেশের ছবি আছে যেগুলো এখনো মানুষ দেখতে চায়, কিন্তু আসলে খুঁজে পাওয়া মুশকিল। আবার ইউটিউবে যেটা পাই সেটা হচ্ছে খণ্ডিত, অথবা কিছু অংশ হয়তো খারাপের কারণে বাদ দেওয়া হয়েছে, মানে সম্পূর্ণটা পাওয়া যায় না। তো এখন আমি আমার এই কর্মব্যস্ত জীবনের মাঝেও এগুলো দেখি, মাঝে মধ্যে নিজেকে অতীতে ফিরে নিই। নয়নের আলো আমি সর্বোচ্চ 7 বার দেখছি। আচ্ছা। আর অশান্তি ছবিটাও ওই রকম 8-9 বার দেখছি। মানে সেগুলোর গানও যেমন সুন্দর ছিল, কাহিনীও তেমন ছিল। তা বর্তমানে পেশাগত জীবনে ব্যস্ত হওয়ার কারণে, যেহেতু আমি এটা সোনালী ব্যাংকে চাকরি করি, সোনালী ব্যাংক প্রচুর একটা গণমুখী ব্যাংক, এখানে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। সেই অর্থে চাকরিকালীন সময় তো
হলে গিয়ে দেখা এখন সম্ভব হয় না, বন্ধের দিন বাদে। তবে আমি সবসময় ছবির প্রতি আমার ভালোবাসা, সেটা দেশ কাল স্থান ভেদে যে দেশেরই হোক, তবে এখনো আমার কাছে আমাদের দেশের যে সোনালী ঐতিহ্য ৬০, ৭০, ৮০ দশকের ছবিগুলো, এগুলো এখন আমি ভুলতে পারি না। তবে এখন আমি বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু যে সমস্ত গান দেখতে পাই, সেগুলো হয়তো রিমিক করা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো সূত্র ধরলে এগুলো পুরাতন গানগুলোকেই কিন্তু বর্তমান প্রজন্মরাই হয়তো একটু অন্যভাবে, একটু নতুনভাবে, একটু রিমিক ভাবে দেখছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ গানগুলোই কিন্তু আগের দিনের। আমি আমার ছোটবেলায় প্রায় প্রতিদিনেই প্রায় ১১টা থেকে যেটা ২টা পর্যন্ত হলগুলোতে ছবি হয়, প্রায় প্রতিদিনেই দেখছি। আমাদের যে ৩টে সিনেমা হল ছিল, মায়া, চৌধুরী, নূপুর, ৩টা হলেই ছবি দেখতাম। এমনকি কতগুলো ছবি আছে যেগুলো বারবার দেখতাম। সিনেমার কিন্তু একমাত্র মাধ্যম হলো সিনেমা হলই। এর কোনো বিকল্প নাই। সিনেমা হলে একটা ছবি দেখে যে আপনি মানে স্যাটিসফ্যাকশন হবে, সেটা আপনি অন্য যেকোনো মাধ্যমে যেখানেই হোক সেখানে কিন্তু তা পাবেন না। তবে যুগের প্রয়োজনে এখন সিনেমা হল আমাদের দেশে নাই বললেই চলে। সেখানে এখন আমরা YouTube, বিভিন্ন নেট এর মাধ্যমে এই ছবি দেখি। আর আমার পাশে যে সিডিগুলো আছে, এরকম আরো অনেক সিডি আছে। এই সিডিগুলো আমি চাকরির সুবাদে, বিশেষ করে চলচ্চিত্র সিনেমা হলগুলো মানে ভেঙে এখন যে কমপ্লেক্স বানানো হচ্ছে অথবা মার্কেট বানানো হচ্ছে, এরপর সিনেমা দেখার সুযোগ কমে যাচ্ছে। তাছাড়া সেইভাবে আমাদের দেশে সেরকম পরিচালকদের ওইভাবে ছবি হচ্ছে না। সেক্ষেত্রে আমি তো পুরাতন ছবি দেখার কোনো স্কোপ পাই না। আর বর্তমান যেমন ইউটিউব আছে, এ তো কিছুদিন আগেও এগুলো এত জনপ্রিয় ছিল না। আমি চাকরির সুবাদে কখনো ট্রেনিং এ ঢাকায় গেছি, মূলত এইগুলো আমি বায়তুল মোকাররমের সিডি মার্কেট থেকেই এই পুরাতন ছবিগুলো যতগুলো পারছি, যখনই সময় পাইছি একটু সংগ্রহ করছি। অথবা রাজশাহীতে তো চাকরির কারণে কোনো কাজে গেছি, চাকরির সুবাদে যখন যেখানে গেছি সেখানেই যা প্রথম আমার কাজ ছিল হচ্ছে পুরাতন ছবি যতগুলো সম্ভব হয়, যত টাকা লাগুক আমি সেগুলো সংগ্রহ করতাম। এখানে শুধু বাংলাদেশি না, পাকিস্তানি কিছু ছবি আছে, ভারতীয় ছবি আছে, কিছু ইংলিশ ছবি আছে, যেগুলো আমার কাছে মানে ভালো মনে হয়েছে বা অথবা আমি দেখেছি। সেই ছবিগুলো আমি দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছি। আসলে বাংলাদেশের নায়ক রাজ্জাকের উপর কোনো ছবিই নাই। ওনার প্রতিটা ছবি মানে নায়ক রাজ্জাক নিজেই একটা নির্মাতা প্রতিষ্ঠান। এবং বাংলাদেশের রাজ্জাক, শাবানা, এরা শাবানার পূর্বে অবশ্য রাজ্জাকের সাথে কবরীর জুটি ছিল। রাজ্জাক আমার মনে হয় বাংলাদেশের, শুধু আমি না, বাংলাদেশের বেশিরভাগ লোক হয়তো বা রাজ্জাকের ছবি বেশি দেখতো। এরপরে আমরা দেখেছি আলমগীরের ছবি আমার খুবই ভালো লাগতো, বিশেষ করে শাবানা আলমগীর ছবি মানেই সেই সময় যে এই জুটি থাকা মাত্রই ছবি সুপারহিট। তারপরে ববিতা ফারুক একসময় ছিল, তারপরে রাজ্জাকের সাথে ববিতা ছিল। তবে পরবর্তী জীবনে ববিতার সাথে সোহেল ছবিগুলোই বেশি চলছে। এছাড়া জাফর ইকবালও আমার একটা পছন্দের নায়ক। তারপর নতুন নায়ক হিসেবে জনি মোটামুটি সম্ভাবনাময় ছিল। সবারই কম বেশি ছবি দেখছি, জসিম, তারপর মাহমুদ কলি, এনাদের ছবিও দেখেছি আর কি। রোজিনা আমার আরেকটি মানে অনেক প্রিয় একজন নায়িকা, অঞ্জনার ছবি দেখেছি। মানে এভাবে বলে শেষ করা যাবে না, মোটামুটি সবারই ছবি দেখেছি। সালমান শাহর প্রথম ছবি হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত, এটা সোহানুর রহমান সোহান পরিচালিত, এটা মৌসুমীর সাথে। আসলে বিষয় হচ্ছে কি, সালমান খান আমাদের দেশে মানে ৭০, ৮০, ৯০ পর্যন্ত ছবির ধারাগুলো ছিল কয়েক ধরনের। যেমন আমাদের দেশে পারিবারিক ছবি, মূলত সামাজিক ছবি বেশি হতো। এর পাশাপাশি কিছু পোশাকি বা রাজকীয় ছবি হতো, কিছু লোকগাথা ছবি হতো। কিন্তু আসলে সালমান শাহ যে ছবিগুলো করছে, মানে একটা
ব্যতিক্রম, মানে বাংলাদেশের মানুষের কাছে একটা ব্যতিক্রম ধারায়, যে মানে আমাদের দেশে হলিউডে যেমন উম, সালমান খান যে ধারা নিয়ে আসছিল, সালমান শাহ ঠিক একই ধারা নিয়ে আসছিল। তিনি দেখতেও যেমন সুন্দর ছিল, তার বাচন ভঙ্গিও সুন্দর ছিল, এবং তিনি যেন তেন ছবি করতেন না। আর শাবনূরের সাথে তার খুবই হিট ছবি ছিল। আসলে সালমান খান বাঁচে থাকলে আমাদের চলচ্চিত্র হয়তো আরো অনেক দূর এগিয়ে যেত, হলিউডের মতো বলিউড না হলেও তার কাছাকাছি নিয়ে যেত। সালমান শাহ আমাদের দেশের যেমন শাবানাকে বলা হয় যে জনগণ নন্দিতা নায়িকা, রাজ্জাককে নায়ক রাজ বলা হয়, ঠিক একই ধারায় আমাদের দেশে সালমান শাহ এসেছিল। কিন্তু খুব স্বল্প সময়ের জন্য থাকায় দর্শকরা হয়তো তার কাছে আরো অনেক কিছু পেত, এটা পায়নি। এই জন্য এখনো বিশেষ করে যারা ইয়ং প্রজন্ম, 90-এর দশক থেকে সালমান শাহর একচেটিয়া ছবি আমাদের দেশের, তো যারা পুরাতন তারা তো ছিলই, তার 90-এর দশকে সালমান শাহ আমাদের চলচ্চিত্রে একটা ব্যতিক্রমী আধুনিক রূপ নিয়ে এসেছিল। তার চরিত্র, তার কথা বলার ভঙ্গি, তার স্টাইল, আধুনিকতা, সবকিছু মিলে আমাদের নতুন প্রজন্মকে তিনি আকর্ষিত করতে পেরেছিল। ঠিক সেই সময়টাতে কিন্তু মান্না হুম, অ্যাকশন ধর্মী নায়ক ছিলেন। জি জি মান্না কিন্তু একটা বিশাল সাপোর্ট দিয়েছেন, কিন্তু আমরা আনফরচুনেটলি মান্নাকেও আমরা হারালাম খুব কম সময়ের মধ্যে। জি। মান্নার মূল্যায়নটা আপনার, যেহেতু আপনি একজন সিনেমা মান্নার স্টাইলটা সম্পূর্ণ অন্যদের তুলনায় পৃথক ছিল। এ, মানে আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশের লোকজনরা একটু মানে উচ্চস্বরেই কথা বলে। সেক্ষেত্রে মান্নার একটু উচ্চস্বরে প্রতিবাদ করা, উচ্চস্বরে অভিনয় করা, এইটা দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। এবং মান্নার আমি এই ছবি দেখেছি, বিশেষ করে মান্নার আম্মা জান খান। মান্না আসলে একজন জাত অভিনেতা। মানে তার, আমি মান্নার প্রথম একটা ছবি দেখছিলাম, সেটা হচ্ছে নায়ক আলমগীরের নিষ্পাপ ছবিতে মান্না কিছুক্ষণের জন্য ছিল। উম, জলি একটা নায়িকা ছিল, সাইড নায়িকা, তার মান্না হাজবেন্ড ছিল। তা তখন আমি মান্নাকে দেখেছিলাম, পরবর্তীতে খুব একটা দেখি নেই। কিন্তু কিছুদিন পর যখন আমি মান্নার ছবিগুলো দেখি তখন আমি স্মরণ করছি, এই তো এর ছবি তো আমি আগেও দেখছি। তো মান্না বাংলাদেশের জনগণের, বাংলাদেশের লোকের যে একটা প্রতিবাদী কণ্ঠস্বর, অন্যায়কে মেনে না নেওয়া, এই ভূমিকাটাই বেশি অভিনয় করত। এই জন্য তিনি, আমার মনে হয়, আমি তো চলচ্চিত্র বিশেষজ্ঞ নই, তবে সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি এই ভূমিকার কারণেই সে এত, রাজ্জাকের পর, সালমান শাহর পর আমার মনে হয় বর্তমানে যেমন মেগা স্টার শাকিব খান কে সবাই চেনে, এইরকম মান্নাকেও সবাই জানে। আমি অবশ্য কিছুদিন আগে টাঙ্গাইলে যেতে মান্নার বাড়িটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তো মান্নার আত্মার মাগফিরাত কামনা করি। ঠিক একইভাবে আমরা যেমন নায়কদের কথা বললাম, একটা সিনেমার জন্য খলনায়ক বা ভিলেন যাকে বলি আমরা, এই ক্যারেক্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। একদম এমনও ফিল্ম আছে যে যেখানে একটা ভিলেনই আপনার ওই ফিল্মটাকে কিন্তু জি আগাই নিয়ে গেছে। জি আমাদের 90 দশকের যদি আমরা ভিলেনদের মধ্যে তাকাই, আহমদ শরীফ, রাজীব, তারপরে সব জাদরেল অভিনেতা, হুমায়ুন জি জি ফরিদি, এটিএম শামসুজ্জামান, এনাদের মধ্যে আপনার খলনায়ক হিসেবে কাকে আগে রাখবেন, যেহেতু আপনি অনেক সিনেমা দেখছেন আর কি? আমি যেটা, মানে গ্রামীণ বাংলার দৃশ্যপটে যদি ছবিটা ধারণ হয় বা গ্রামীণ কাহিনী নিয়ে ছবি হয়, সেক্ষেত্রে এটিএম শামসুজ্জামানের আসলে কোনো বিকল্প নাই। এই এটিএম শামসুজ্জামান মানে গ্রামীণ প্রেক্ষাপটে, বিশেষ করে গ্রামীণ মোড়ল মহাজন, এটা চরিত্র অনবদ্য অভিনয় করেছে এবং মানুষের মানে আত্মার ভিতর চলে গেছে। সেই অর্থে পুরাতন গ্রামীণ প্রেক্ষাপটে ধরলে এটিএম শামসুজ্জামান, তারপর মাঝখানে শহরের জীবনে ধরলে হুমায়ুন ফরিদি দীর্ঘদিন ভিলেন হিসাবে কাজ করছে এবং হুমায়ুন ফরিদিও ব্যাপক জনপ্রিয় ছিলেন। তারপর এছাড়া রাজীব উল্লেখযোগ্য। আহ, মোটামুটি এনারাই আর কি। আর আহমেদ শরীফ মূলত আমি দেখেছি যে রাজকীয় ছবি যেগুলো হতো, পোশাকি ছবি ছিল, সেগুলোতে
হয়তো শয়তান রাজা অথবা শয়তান সেনাপতি অথবা উজির নাজির, এইগুলো এই চরিত্রে কিন্তু আহমেদ শরীফ এক্সেপশনাল। বিশেষ করে সাপ দিয়ে যে ছবিগুলো হতো সেখানে সাপুরিয়ার অভিনয় করত আহমেদ শরীফ, সেই দিক থেকে আহমেদ শরীফের ছবিও ভালো লাগে। আবার আহমেদ, সত্যি কথা বলতে গেলে কি, যদি সব কিছুর মিশ্রণ বলেন, গ্রামীণ, শহরে, অথবা পোশাকি ছবি, অথবা স্মাগলার ধরনের দেশ বিশেষে, সেক্ষেত্রে আসলে আহমেদ শরীফের নামটাই বলতে হয়। ইনি বহুমুখী। সাদেক বাচ্চু অনেক ছবিতে খলনায়ক এর অভিনয় করেছে। আবার পুরাতনদের মধ্যে ধরলে আদিল, রাজ, এরাও খলনায়কের অভিনয় করতো, সেই সময় এরাও অনেক জনপ্রিয় ছিল। আসলে সত্যিকার অর্থে আমি তো যেহেতু একটু মানে পুরাতন ছবি নিয়েই বেশি থাকি, সেই জন্য আসলে নতুনের প্রতি আমার আগ্রহ কম ছিল। কিন্তু আমি রিসেন্ট সাকিব খানের বেশ কয়েকটা ছবি দেখলাম। আসলে আমি সাকিব খানকে যেভাবে আগে মূল্যায়ন করতাম, কিন্তু এখন দেখলাম না, সাকিব খান আসলে একজন শক্তিশালী অভিনেতা এবং অনেক জনপ্রিয়, এবং তার ছবিগুলো আসলে খুবই বলিষ্ঠ। কিছু তার সাউথ ইন্ডিয়ান মুভির ক্যাটাগরি সে আমাদের দেশে আনছে। এছাড়া আরিফিন শুভ সম্ভবত সুন্দর অভিনেতা, তারও বেশ কয়েকটা আমি ছবি দেখলাম, সেই ছবিগুলো খুব ভালো। বাংলাদেশের চলচ্চিত্রর আমি তো যেহেতু পরিচালক নেই, প্রযোজকও নেই, সেগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এফডিসি সহ যারা আছে, আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দেশের হারানো যে ঐতিহ্য সেটাকে ফিরে আনুক। আর আমি নতুন প্রজন্ম, আমার দর্শক যারা এই মুহূর্তে আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই প্রোগ্রামটা দেখছেন, তাদেরকে শুধু আমি একটাই অনুরোধ করব, নিজের সংস্কৃতি, নিজের দেশের সংস্কৃতি, নিজের দেশের চলচ্চিত্রকে ভালোবাসুন। আপনি পুরাতন ছবিগুলো দেখেন, পুরাতন ছবি গানগুলো দেখেন, আপনি আপনার অতীত ফিরে পাবেন, আপনার জীবন, বাস্তব জীবন ফিরে পাবেন। এই জন্য আমি নতুন প্রজন্মকে আহ্বান জানাবো, আমাদের দেশের যে হারানো ঐতিহ্য, আপনাদের মাধ্যমেই এগুলো, যখন হয়তো মাধ্যমটা ভিন্ন, হয়তো এখন সিনেমা হল নাই, মাধ্যমটা হয়তো ইউটিউব বা অন্যান্য কিছুতে আছে, আপনার সেখানে সার্চ দিয়ে আমাদের দেশের ছবিগুলো দেখবেন, 10 জনকে বলবেন, তারা দেখবে। এর মাধ্যমেই, আপনাদের মাধ্যমেই যুগের পর যুগ আমাদের দেশের এই চলচ্চিত্রগুলো বেঁচে থাকবে, এটাই আমি আশা করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি তো একজন সিনেমার দর্শক হিসাবে শুধু অবাকই না, মানে হতভম্ব হয়ে গেছি যে একজন সিনেমা প্রেমী মানুষ কিংবা একজন সিনেমা দেখা মানুষ কতটা সিনেমা প্রেমী হতে পারে, কতটা তথ্য তিনি সিনেমার রাখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।